জেঠিমা কেমন আছো? ভালো আছি। তোমরা কেমন আছো? আমাদের খুব একটা ভালো নেই গো জেঠিমা। কেন? তুমি দেখো, আমি তো তোমাকে 2008 থেকে যবে থেকে টিসিএসে জয়েন করেছিলাম তবে থেকে বললাম হ্যাঁ, জেঠিমা আমার পেছনে লাগছে, যে প্রতি লোকেশনে ট্রেস করে করে আমাকে ঝামেলা করছে, আমাকে মারার চেষ্টা করছে। আমি বলছিলাম তো তোমাকে, হ্যাঁ, তোমাদের বাড়িতে এসে এসে ভিডিও তুলে তুলে দেখাচ্ছিলাম। এবার হ্যাঁ, আমাকে মারার চেষ্টা করলে আমার বাড়ির লোক তো আমার সহযোগিতা করবে। হ্যাঁ, যারা মারার চেষ্টা করে তাদের ভিডিও তুলে নিয়ে গিয়ে বাড়ির লোকেরা গিয়ে পুলিশের সাথে কথা বলবে বা এমপি এমএলএদের সাথে কথা, আমি নিজে কথা বলছি কিন্তু বাড়ির লোকেরা কেউ যাচ্ছে না। এবার তারা শুধু আমাকেই মারার চেষ্টা করছে না, আমাদের পরিবারের লোকজনকে সকলকে মারার চেষ্টা করছে। সেটা আমি বিগত 17-18 বছর ধরে বলেছি, 17 বছর ধরে বলেছি, বুঝলে তো। কিন্তু প্রশাসনের কোনো লোক সাহায্য করলো না। মানে তুমি দিলীপ দাকে চিনতে? দিলীপ দা বর্ধমানে থাকতো, আমাদের দাদা, জেঠিমা, হ্যাঁ। বর্ধমানে আমার দাদা থাকতো। সেই দাদাকে চিনতে তুমি? না, না। এই পুচুর বিয়েতে এসছিল, ওদেরকে আমি জিনিয়ার বিয়েতে এসছিল, তুমি জিনিয়ার বিয়েতে গেছিলে? সিনিয়র বিয়েতে ও সিনিয়র বিয়েতে যাইনি। প্রচুর বিয়েতে গেছিলাম। পুচুর বিয়েতে শোনো, ও আমার পিস্তল দাদা হয়, তার মেয়ে আইআইটি গান্ধীনগর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছিল। তো সেইটা তাকে মারার চেষ্টা করছে, আমাকে যেভাবে মারার চেষ্টা হচ্ছিল পিউ ঘোষকেও মারার চেষ্টা হচ্ছিল। যারা পশ্চিমবঙ্গে মোটামুটি মেধাবী ছাত্র বা তাদেরকে, আমাদের কিছু কিছু পরিবারকে তারা টার্গেট করে মারছে, মানে কিছু ধরো বিশ্বে কোনো নাম করবে ভবিষ্যতে, এরকম জানাজানি হলেই তাকে আগে থেকেই মেরে দেয়। ঠিক আছে, তাদের সময়টা দেখে যে সে ভবিষ্যতে কী করতে পারে। যেমন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় প্রথমে টেস্ট টিউব বেবি বানিয়েছিল দুর্গা নামে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিয়েছে। এবার আমাকেও ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল, বুঝলে তো। ওই বড় পোলের কাছে একটা বাড়িতে ভাড়া থাকতাম না আগে, 9D ওল্ড ক্যালকাটা রোড, হ্যাঁ, মুক্তিপুকুরে। ওখানে আমি যখন আইফোনের আইফোনের টিমের সাথে যোগাযোগ করেছিলাম, মানে আমি অ্যাপেলের চাকরি পেয়ে গেছিলাম, তখন আমি যখন ওদের সাথে ডিসকাশন হচ্ছে তখন আমাকে ওই ফ্যানের যে সিলিং হয় না, সিলিংয়ে যে হুকগুলো, ওই হুকে আমাকে 4-5 জন লোক লুঙ্গি পরা ঘরে ঢুকে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে, মানে তারা এমনভাবে মারে, যখন আমাকে ফাঁসিতে ঝোলালো তখন আশেপাশে সব লোককে, মানে মুক্তপুকুরের আমাদের বাড়ির আশেপাশে, মানে বাড়িতে যাতে কেউ না দেখতে পারে, কেউ না শুনতে পারে, হ্যাঁ, মোটামুটি 50 ফুট এরিয়া কি 100 ফুট এরিয়া সকল লোককে ওরা ব্রেন কম্পিউটার দিয়ে ম্যাপ করিয়ে ঘুম পাড়িয়ে হত্যা করে যায়। মানে ধরো তোমার বাড়ি এখানে একটা ঘটনা ঘটলো, তো ধরো আমার ঘরে ঢুকলো, ঢুকে আমাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে আমাকে মেরে দিয়ে চলে গেল। ওই সময় তারা আশেপাশে ধরো 50-60টা বাড়ির সকল লোককে ঘুম পাড়িয়ে দেয়, যাতে কেউ টেরই না পায় যে এইভাবে খুন করা হচ্ছে। এই এই দলটা মোটামুটি বিগত 50 বছর ধরে মানুষ খুন করে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে। আগে স্টোনম্যান ছিল না, স্টোনম্যান, রাস্তায় যারা শুয়ে থাকতো তাদের পাথর দিয়ে মাথা ঠুকে ভেঙে মেরে মেরে দিত। হুম, কলকাতা পুলিশ নাকি তাদের খুঁজে পায় না, খুঁজে পানোর কোনো চেষ্টাই করে না। যারা এইভাবে নির্বিচারে সাধারণ মানুষ, গরিব মানুষকে হত্যা করছে, গরিব মানুষ মানে একদম হদ্দ গরিব মানুষ। আর জ্যোতি বসু আর মমতা ব্যানার্জি তো দুজনেই তো গরিব মানুষের একদম মসিহা, মানে ওরা গরিব মানুষের ভগবান, মা মাটি মানুষের ভগবান। যারা মানুষকে মাথা পাথর দিয়ে থেতলো করে মেরে দিচ্ছে তাদেরকে ভগবান বানিয়ে রেখেছে, আর নিজেরা বলছে মা মাটি মানুষ সরকার। আমার মাকে মমতা ব্যানার্জির জন্মদিনে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বুঝলে তো। তুমি তো আমার মাকে দেখোনি। আর তুমি তো রামকৃষ্ণ মিশনে পড়াও, রামকৃষ্ণ মিশনে যে বড় মহারাজ ছিল নিত্যানন্দ মহারাজ, হ্যাঁ, ওনাকেও 2014 কি 2015-তে মমতা ব্যানার্জির জন্মদিনেই মারা হয়েছে। হুম, মানে ওরা রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণের নাম, তারপরে টিটাগড়ে ব্রহ্মস্থান ছিল, টিটাগড় হ্যাঁ, জায়গাটার নাম ছিল ব্রহ্মস্থান, মানে হ্যাঁ, ব্রহ্মার স্থান। ওনারা শিব মন্দির ছিল, শিব মন্দিরের পেছন দিকে হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির ছিল। তো আমি যখন ছোটোবেলায় রামকৃষ্ণ মিশনে পড়তে যেতাম স্কুলে, হ্যাঁ, তখন ওই মন্দিরটার জায়গায় যেখানটা মন্দিরটা ছিল মানে হ্যাঁ, ব্রহ্মস্থানে, সেই মন্দিরটা আর রাস্তার চওড়াটা, রাস্তাটা 50 ফুট মতো চওড়া ছিল মন্দিরটা যেখানে ছিল। আর যেখানে ওই টিটাগড় বাজারে যেখানে মাংস কাটে, পাঠার মাংস কাটে, সেখানে রাস্তাটা 25 ফুট চওড়া। তো আমি একদিন স্কুলে যাচ্ছি, দেখলাম মন্দির ভাঙার পরিকল্পনা হচ্ছে, সেটা 1984 সাল, 84 কি 85 সাল। ওরা মন্দিরটা ভেঙে ছোট করতে চাইছে। আমি বললাম মন্দিরটা ভাঙবে না কেন, একটা গরিব মানুষ এখানে তাকে শুয়ে থাকে, একজন বয়স্ক মহিলা শুয়ে থাকতো, যা প্রসাদ দিত, মানে শিব ঠাকুরের ওই মন্দিরটা ধোয়া পোছা করতো, আর যা প্রসাদ দিত সেটা খেয়ে থাকতো। আমি ওনার সাথে গল্প করতাম। তাই বললাম তোমার হ্যাঁ, বাড়িতে কেউ নেই, লোকজন, ভাই বোন, বাবা মা কেউ নেই, তুমি মন্দিরে থাকো সারা জীবন ধরে? বললো না বেটা, মেরা কোই ভি নেই হ্যাঁ।
हाँ मैं बोला तो मेरा बोला मैं आपका बेटा जैसा हूँ, ठीक है, आपको चाहिए तो मेरे को बोलना, मैं घर से आपको खाना ला के दूंगा। নন বেঙ্গলি একজন থাকতো। তো আমি কাপড় টাপড় বাবাকে বললাম, বাবা একটা কাপড় টাপড় দেওয়া যাবে, ওখানে মন্দিরেই শুয়ে থাকে শীতকালে। তো এবার সে যাতে না থাকতে পারে মন্দিরে, মন্দিরে শোয়ার জায়গাটাই ভেঙে দেবে, মানে ওই জায়গাটা রাস্তাটা 60 ফুট করতে হবে কি 70 ফুট করতে হবে। আর যেখানে খাসির মাংস কাটছে বড়, তুমি তো চেনো টিটাগড় বাজার, টিটাগড় বাজার যেখানটা খাসির মাংস কাটে সেখানে রাস্তাটা চওড়া হচ্ছে 25 ফুট, ঠিক আছে। সেইখানটার মানে খাসি কাটার মাংসের দোকানটা সরাবে না, বা রাস্তার দুধারে ঝুপড়ি করে দোকান করেছে সেটাকে একটু সাইডে করে অন্য জায়গায় একটু সরিয়ে দিলে অন্য জায়গায় ব্যবসা করতে পারে। খাসিটা রাস্তার মাঝখানে তো খাসি কাটতে হবে, এরকম তো ব্যাপার না। মানে টিটাগড় যেটা রোড আছে মেন রোড, আর বিটি রোডের জাংশনটাতেই খাসি কাটতে হবে। খাসি তো একটু সরিয়ে দিয়ে আশেপাশেও মানে ওর যদি খাসি কাটাটা তো বন্ধ করা উচিত, কিন্তু খাসি কাটার জায়গাটা রাস্তাটাকে বড় করবে না। মন্দিরটা ভাঙতে হবে। আমি বললাম আপনি কোন সরকারি নোটিশ নিয়ে এসছেন? রাজ্য সরকার আপনাকে নোটিশ দিয়ে পারমিশন দিয়েছে রাস্তা, এই জায়গায় রাস্তাটা 70 ফুট করতে হবে, আর বাকি কোনো জায়গায় মানে ওদের টার্গেট ছিল শিব মন্দিরটা আর ব্রহ্মা বিষ্ণু মন্দিরটাকে ভাঙা। আর ভাঙার জন্য ওরা মানে ওরা ভাঙছে মন্দিরগুলো, মানে ব্যারাকপুর পশ্চিমবঙ্গের বিগত 50 বছরে শিব মন্দির, বিষ্ণু মন্দির, ব্রহ্মা মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন ছলচতুরিতে। যারা এটা ভাঙছে তারা সেটা সরকারি নোটিশ দেখাচ্ছে। এবার তুমি যদি জালি করে একটা সরকারি নোটিশ এনে তোমার নিজের 50 জন লোকে, সাধারণ লোকেরা মাথা ঘামায় না, নিজের মানে ডুপ্লিকেট পোশাক পরা পুলিশ, ডুপ্লিকেট পোশাক পরা সরকারি স্ট্যাম্প, ডুপ্লিকেট ওদের সরকারি আধিকারিক এরকম নিয়ে আসো। এবার সাধারণ মানুষ কী ভাববে? এটা সরকারি অফিসেরই কাজ হচ্ছে, কলকাতা থেকে এসছে, ঠিক আছে। এবার এই ওরা একটা গোষ্ঠী বানিয়ে ফেলেছে, তারা মানে ডুপ্লিকেট সরকারি অফিসার, ডুপ্লিকেট পুলিশ সেজে পশ্চিমবঙ্গে যত শিব মন্দির আছে, ব্রহ্মা মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, বিগত 50-60 বছর কি স্বাধীনতার পর থেকে ভেঙে যাচ্ছে, তারা সেটা দেখাচ্ছে সরকারি কাজ, সব কিছু জালিয়াতি। এবার আমি বলেছিলাম বলে আমাকে ওই ব্রহ্মস্থান থেকে বিটনিয়াতে আসার যে রাস্তা আছে ওখানটায় গলায় ফাঁসি দিয়ে আমাকে ওখানে মারার চেষ্টা করতো। তখন আমি ছোটো বাচ্চা ছিলাম, ক্লাস 5-এ পড়তাম। এরপর থেকে আমাকে ওরা বললো যে এর মাথাটা ধরে রাখ, মানে ওরা আমার ব্রেনটা যাতে বন্ধ করে রাখা যায় সেই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গতে করলো। এইটাকে ছেড়ে দিলে বিপদ। এবার ওরা একের পর এক মানুষ মেরে যাচ্ছে, বুঝলে তো, বুঝলে জেঠিমা। ব্রিটেনে থাকতাম তো, ব্রিটেনে যিনি সুধীর মণ্ডল বলে একজন আর্মি অফিসার ছিলেন, ব্রিটেন থেকে ছাড়ার পরে তার বউকে গলা কেটে শ্বাসরোধ করে হত্যা করলো, তার ছেলেকে মেরে গায়েব করে দিল ইন্দ্রনীল মণ্ডলকে। তারপরে তোমার আরেকজন ছিল অবন্তী ভট্টাচার্য বলে, তরিতবাবুর বাড়ির থেকে 1-2 কিলোমিটার দূরে থাকতো, তাকেও শ্বাসরোধ করে পুকুরে ডুবিয়ে মেরে দিল। এবার আমাদের পরিবারে 12 জন মহিলাকে মারলো। এবার ব্যারাকপুরে বিজলি মিত্র ছিল যে সিপিএম পার্টির নেতা, চিনতে তো বিজলি মিত্রকে? নাম শুনেছিলে? বিজলির মিত্রর বউকেও গলায় ঘরে ঢুকে, ওরা একটা গোষ্ঠী আছে, বিজলির মিত্রর বউকেও তারা একইভাবে ফাঁসি দিয়ে মেরেছে। ওরা ঘরে ঢুকে আশেপাশে সকলকে ঘুম পাড়িয়ে দেয়, মানে ওরা একটা কম্পিউটার দিয়ে ম্যাপ করে ঘুম পাড়াতে পারে, সেই প্রযুক্তিটা ওরা জার্মান পর্যন্ত ছড়িয়েছে। জার্মানিতেও আমি আর আমার বস যাচ্ছিলাম এসবি কুলকার্নি, তখন ট্রেনের মধ্যে আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছিলো। মানে ওরা পৃথিবীর যে কোনো জায়গায় লোককে ঘুম পাড়িয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে। এবার তারা ওই সন্ত্রাসবাদী গোষ্ঠীটা যাতে মানুষকে না মারতে পারে সেই জন্য আমি ভারতে প্রেসিডেন্ট হাউস আর আমেরিকার প্রেসিডেন্ট হাউস থেকে মানে আমেরিকার প্রেসিডেন্ট হাউস থেকে রিক্রুট হয়ে ওদের এগেনস্টে যাতে সজাগ করা যায় মানুষকে, যাতে কোনো সব জায়গায় জ্যামার লাগানো যায়, যাতে ওরা এসে লোককে ঘুম পাড়িয়ে লোককে খুন করে না যেতে পারে। তো ওরা এর পুরো প্রযুক্তি দিয়ে খুনটা করে, ওরা সকলের ব্রেন বন্ধ করে, এবার মানুষকে অসুস্থ করে, হার্ট অ্যাটাক করে, অনেক কিছু করে। এবার পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ আর পশ্চিমবঙ্গ প্রশাসন ওরা যা বলে সেটাই শুনে কাজ করে। ওরা যদি বলে যে জিনিয়া বৈরাগকে খুন করতে হবে, তোরা মানে আমাকে সবসময় বলছিল খুন। এবার আমি টিসিএসে কাজ করছিলাম, টিসিএসের লোকজনও ওদের কথা শুনেই কাজ করে। টিসিএসের লোককে যদি বলে যে সঞ্জয়ন ঘোষকে মারতে হবে, ওরা নাকি উপরওয়ালা। এবার ব্যারাকপুরে তো বিজলি মিত্রকে যাই মেরেছে, তারপরে লাভ অ্যান্ড ফেয়ারে যে বাচ্চাটা ছিল ওর নাম ছিল দেবশ্রুতি কুণ্ডু, ওকেও ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরেছে। তো এরকম আমার চেনাশোনা 20 জনকে মেরেছে। তাহলে তুমি চিন্তা করো কতজন লোককে ওরা ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারছে। মানে আমার চেনাশোনা সুভাষ মুখোপাধ্যায়কে মেরেছে, এদিকে সুশান্ত সিং রাজপুতকেও মেরেছে। ওরা এটা যে মারছে, পুলিশ তো বসে বসে পয়সা নিচ্ছে 78 বছর ধরে, পয়সা নিচ্ছে, মানে সরকারি মাইনেটাও নিচ্ছে, ঘুষের পয়সাও নিচ্ছে, 2 নম্বরই কমিশনও নিচ্ছে, অনেক কিছুই নিচ্ছে।
নিয়ে ফুলে ফেপে লাল হয়ে যাচ্ছে, কিন্তু ভারতের বিশিষ্ট ব্যক্তিরা একের পর এক হত্যা হয়ে যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীরা একের পর এক নিহত হয়েছে, মহাত্মা গান্ধী নিহত হয়েছে। মানে পুলিশ তো পয়সা, মানে পুলিশের তো পয়সার অভাব নেই, পয়সাও পায়, সরকারি মাইনেও পায়, রেশনও পায়, তারপর 2 নম্বরই পয়সাও পায়, উপরি পয়সাও তোলাবাজি করে, এগুলো পুলিশ করে কিন্তু মহাত্মা গান্ধীকেও বাঁচায়নি, ইন্দিরা গান্ধীকেও বাঁচায়নি, রাজীব গান্ধীকেও বাঁচায়নি, লাল বাহাদুর শাস্ত্রীকেও বাঁচায়নি, সঞ্জয় গান্ধীকেও বাঁচায়নি, আর মমতা ব্যানার্জিও মাথায় বাড়ি খেয়েছিলেন, ওনাকেও বাঁচায়নি, ঠিক আছে। তারপরে ডক্টর এপিজে আব্দুল কালামকেও, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেও বাঁচায়নি, আর অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জিকেও বাঁচায়নি। এবার ভারত স্বাধীন হওয়ার পর থেকে 78 বছরে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের কাউকেই বাঁচায়নি তারা। তারা 3 গুণ মাইনে পায়, 4 গুণ মাইনে পায়, কি 5 গুণ মাইনে পায়। সাধারণ মানুষ যা পয়সা পায় মাইনে হিসেবে, ওরা একটা কাজ, মানে কাজের কর্তব্যে অবহেলা করে ওরা 5 গুণ বেশি মাইনে পাচ্ছে অ্যাজ এ উপরি ইনকাম। 5 গুণ, 10 গুণ, কোটি গুণ মাইনে পেয়ে যাচ্ছে, মানে অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে। কালকে ওরা ভারতের যারা প্রাক্তন প্রেসিডেন্ট আছে তাদেরকেও তারা মারতে সাহায্য করবে, ওরা এই সাহায্যটা করছে বলেই আজকে মারতে পেরেছে। কর্তব্য অবহেলা করে মানুষ মারতে সাহায্য করছে, কারণ ওদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে, সুইসে আছে না জাপানে আছে না কোথায় কোথায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনভেস্টিগেশন কে করবে? ওরা নিজেরাই সব একসাথে মিলে একটা সেটিং করে একটা গোষ্ঠী বানিয়ে ফেলেছে, সেটার নাম দিচ্ছে পুলিশ একটা জাতি, বুঝলে তো। এবার সেই জাতির ঠেলায় ভারতের জাতির জনকও মরে গেলেন। পুলিশ একটা জাতি আমাকে বলেছিল, সেই পুলিশ যে একটা জাতি, সেই পুলিশের জাতির জন্য ভারতের যে জাতির জনক মহাত্মা গান্ধী, সেই তাকে সন্ত্রাসবাদীরা মেরে দিল। কারণ পুলিশ নিজে জাতি হয়ে জাতির জনককে মেরে দিতে সাহায্য করছে। পুলিশ নিজে ইন্দিরা গান্ধীকে মেরে দিয়েছে, তাই না? অ্যাজ এ সিস্টেম মেরেছে। ইন্দিরা গান্ধী তো 2জন লোকের পক্ষে, মানে ভারতের প্রধানমন্ত্রীকে 2জন লোক কী করবে না করবে সে সবসময় চিন্তা ক্যাপচার হয়। তো সে তার কি পরিকল্পনা করে 2জন লোককে মুরগি বানিয়েছে, বলির পাঠা বানিয়ে ইন্টারনেট, মানে 2জন লোককে ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে বলে খবর প্রচার করছে, ওরা খবরটা নিজেরা প্রচার করে। হত্যা করেছে হয়তো সন্ত্রাসবাদীরা, আর নাম দিয়ে দিয়েছে দেহরক্ষীদের। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেন স্যাটেলাইট সার্ভাইলেন্স ভিডিও আছে, আমেরিকা গভর্নমেন্টের আছে, জার্মানির আছে, রাশিয়ার আছে, জাপানের আছে, চায়নার আছে, তারপরে আরও অনেক দেশের আছে, সিঙ্গাপুরের আছে, কানাডার আছে। সকলের, আমাদের 140 কোটি দেশের জনগণের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, ডেমোক্রেসির স্বার্থে, মানে গণতন্ত্রের স্বার্থে ইন্দিরা গান্ধীকে কীভাবে কারা হত্যা করেছে তার প্রতিটা দেশ থেকে ভিডিও এনে 140 কোটি লোকের জনস্বার্থে দেখা উচিত। কারণ ওরা 2জন নিরীহ লোককেও তারা ফাঁসিতে চড়িয়ে দিতেই পারে। পুরোটা সন্ত্রাসবাদীরা মেরে, যদি পুলিশ আর মিডিয়া যদি পুরো জিনিসটা খবরটা ছাপার দায়িত্ব নিয়ে থাকে, তাহলে ইন্দিরা গান্ধীকে আসলে যারা হত্যা করেছে তারা দেশের রমরমিয়ে, মানে মানে সুইস ব্যাঙ্কে পয়সা কামিয়ে যাচ্ছে, আর 2জন দেহরক্ষীকে হয়তো বলির পাঠা করে, এখানে 2জনের পক্ষে কোনোভাবেই মারা সম্ভব না। আমি তো এফবিআইতে ছিলাম, 2জন লোকের পক্ষে তার চিন্তা করার জন্য তো বাকি প্যানেলটা ছিল, বাকি যারা পুলিশের যারা প্যানেলে ছিল, যারা পুরো সুরক্ষা ব্যবস্থায় ছিল, তারা তো একটাও কথা বলছে না। যারা পুরো প্রধানমন্ত্রী সুরক্ষা ব্যবস্থায় যারা ছিলেন, তারা তো তাদের কর্তব্যের অবহেলাটা নিয়ে তো কোনো ইনভেস্টিগেশন প্যানেল বসেনি, তাই না? তাদের কর্তব্যের অবহেলা, মানে তারা কেন কেহর সিং, সাধবন্ত সিং কী করছে না করছে তার প্রতিটা মুহূর্ত তারা ক্যাপচার করেনি। তার ব্রেন ইনফরমেশান ডাউনলোড করে অ্যানালাইজ করতে আধা ঘন্টা সময় লাগে, সেটা তারা প্রতিনিয়ত করেনি কেন? যারা আজকে ভারতের প্রধানমন্ত্রী, যাদের প্রাইম মিনিস্টারকে সুরক্ষা ব্যবস্থায় আছে, প্রতিটা লোকের ব্রেন ইনফরমেশান, তার প্রতিটা জিনিস, সময়, ভবিষ্যতে কী হবে না হবে, সেগুলো তারা পর্যালোচনা করছে না কেন? ভারতের জনগণের তো দাবি করা উচিত যে ইন্দিরা গান্ধীকে কে কীভাবে হত্যা করলো। ওরা নিজেরা খবরটা নিজেদের মতো করে ছাপাচ্ছে স্বাধীনতার পর থেকেই, আজকে 78 বছর হয়ে গেছে। তো এবার মুখ্যমন্ত্রী বা তড়িৎ বন্দ্যোপাধ্যায় বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বা আইপিএস অফিসাররা কোনো গুরুত্বই দিচ্ছে না ব্যাপারটাকে। যে যার খুশি মতো খবর ছাপাচ্ছে, যে যার খুশি মতো হত্যা করছে, আর আমাকে পাগল বানানোর চেষ্টা করছে। তুমি বুঝতে পেরেছো কী করেছে জেঠিমা? আমি কারোর সাথে ফোনে কথা, বাবার শরীর খারাপ, আমার ফোনগুলো ব্লক করছে, আমি কোনো হসপিটালে কথা বলতে পারছি না, আমি কোনো ডাক্তারের সাথে কথা বলতে পারছি না, আমি কোনো গাড়ি ভাড়া দিতে পারছি না, আমার ফোনগুলো সব অচেনা চেনা সব ফোনগুলো ব্লক করছে। রাজুর কি ছেলেপুলে হয়েছে কিছু? ও রাজুর বউয়ের সাথে থাকে?
কোথায়, বোম্বেতে? হ্যাঁ। তুমি রাজুর ফোন নাম্বারটা আমাকে একটু দিও না, খুব ইমার্জেন্সি। আচ্ছা, দেবো বলে। কালকেই দিও, কেন নাহলে না পুচুর মেয়েকে, জিনিয়াকে, এদেরকে বাঁচানোই, জিনিয়ার ছেলেকে বাঁচানোই যাবে না। তুমি কালকে তো ছুটি আছে রোববার, কালকে তুমি একটু মনে করে দিও। আচ্ছা, আচ্ছা। তোমার কাছে রাজুর ফোন নাম্বারটা আছে? এখন আমি যে দেবো, খাতায় লেখা আছে, হ্যাঁ, কালকে একটু মনে করে দিও জেঠিমা, নাহলে আমি তো 5 বছর ধরে হসপিটালে, পুচুর মেয়েকে, জিনিয়ার ছেলেকে আমরা বাঁচাতেই পারবো না। রাজু যদি আমার কথা হয় তাহলে আমেরিকান অ্যাম্বাসিতে রাজু কথা বলে সঙ্গে সঙ্গে ভিসার পেপারটা পেয়ে যাব, বুঝলে তো? রাজুর সাথে আমার অনেক আগে। ভালো আছে? বাবার শরীর খুবই খারাপ, বাবা একবার হসপিটালে ভর্তি করেছিলাম। বাবাকে বাবা কালকে কথা বলতে পারছে না, ঠিক করে খেতে পাচ্ছে না, কিন্তু আমাদের যারা আত্মীয় স্বজন আছে আর বাবার যে স্ত্রী আছে তারা, সে তো আমার সাথে কেউ তো যোগাযোগ রাখছে না। বাবাকে আমি ভগবানের কৃপায়, মানে যদি ভগবান সুস্থ করে দেয় তাহলে হবে। রাজু যদি আমার সাথে একবার কথা বলে না, আধা ঘন্টা জেঠিমা, তাহলে পুচুর মেয়ে আর টোপো এরা বেঁচে থাকবে, বাবাকেও বাঁচিয়ে রাখা যে সম্ভব হবে, বুঝলে তো? রাজু, আমার স্মৃতি ফেরত পাওয়ার পর রাজুর সাথে যদি আমার কথা হয় তাহলে জিনিসটা সুবিধা হবে, কেন আমার রাজু তো বোম্বেতে আছে, আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে আমার কথা বললেই আমেরিকান অ্যাম্বাসি থেকে ওখান থেকে ভিসার কাগজ, মানে সিটিজেনশিপ পেপার পাঠিয়ে দেবে। তুমি একটু দিও জেঠিমা, নাহলে আমরা বাঁচতেই পারবো না কেউ, ঠিক আছে?